লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম রায়া ভ্যাটো আর ফানাকে আবার পুনর্জীবিত করে ফেলেছে, আর সেখানে এলস তাদের রিইনকার্নেশন স্পেলকে কমপ্লিট করার জন্য আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন করছিল, কিন্তু তখনই সেখানে তাদেরকে বাধা দেওয়ার জন্য ব্ল্যাক বুলস চলে আসে। এটা দেখে ক্যাপ্টেন ডরথি তার স্পেলের সাহায্যে ব্ল্যাক বুলসের অর্ধেক মেম্বারকেই সেখান থেকে ড্রিম ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। তখনই সেখানে ঘোষ আর ম্যারি ব্ল্যাক বুলসের বাকি মেম্বারদের সাথে ফাইট শুরু করে দেয়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই চার্মি, মেগমা, লাক আর স্যালি এখানে কি হচ্ছে এর কিছুই বুঝতে পারছিল না। তখন ভেনেসা বলে এটা নিশ্চিত করাল পিকাকের ক্যাপ্টেনের ম্যাজিক, আর এরই সাথে সে ভাবছিল আমার বিড়াল এই স্পেলটা ব্লক করেনি, কারণ তার মতে এটা কোনো অ্যাটাক না। আর সেখানে স্যালি এই ম্যাজিক দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। তখন লাক বলে এই জায়গা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না, কারণ আমি তো এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। এইসব শুনে মেগমা বলে কিন্তু এটা কি করে হতে পারে। তখনই সেখানে ক্যাপ্টেন ডরথি চলে আসে, আর সে বলে এই ড্রিম ওয়ার্ল্ডে সবকিছুই সম্ভব, আর এখন তোমাদেরকে আমার ওয়ার্ল্ডে স্বাগতম, কারণ এই ওয়ার্ল্ডে আমি সবকিছুই কন্ট্রোল করতে পারি। এইসব বলেই তিনি ব্ল্যাক বুলসের মেম্বারদেরকে ক্যাপচার করে ফেলে, আর এরই সাথে একটা মনস্টারও ক্রিয়েট করে ফেলে, আর বলে এই ওয়ার্ল্ড থেকে তোমাদের বেঁচে ফেরাটা ইম্পসিবল। এটা বলার সাথে সাথেই সেই মনস্টার ব্ল্যাক বুলসের মেম্বারদেরকে খেয়ে ফেলে, কিন্তু ভেনেসার বিড়ালের জন্য তারা সেখান থেকে বেঁচে যায়। তখনই মেগমা সেই মনস্টারের উপর অ্যাটাক করে দেয়। এইসব দেখে ক্যাপ্টেন ডরথি ভাবছিল আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে সেই বিড়ালের জন্য তারা এখানে বেঁচে গেছে, এর মানে এই বিড়াল সত্যিই ভাগ্য বদলাতে পারে। আর এইসব কিছু দেখে স্যালি অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে তাহলে এই বিড়াল সত্যিই কি ভাগ্য চেঞ্জ করতে পারে। তখন ভেনেসা বলে তুমি কোনো ব্ল্যাক বুলস না, যার জন্য তুমি যদি আমাদের থেকে বেশি দূরে চলে যাও তাহলে এই বিড়ালের ম্যাজিক তোমার উপর কাজ করবে না। এইসব শুনে স্যালি বলে তাহলে কি এই ম্যাজিক শুধু তোমার টিমমেটের জন্যই কাজ করে? সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং, কিন্তু এই ম্যাজিকেরও তো কোনো একটা লিমিট আছে, তাই না? তাহলে এখন এখানে ড্রিম ম্যাজিক আর থ্রেট ম্যাজিকের মধ্যে ফাইট হবে। সত্যি এটা তো দেখতে অনেক বেশি মজা হবে। এই দুজন উইচেসই তো অনেক বেশি অ্যামেজিং, আমার তো এখন তাদের উপর রিসার্চ করার ইচ্ছা জাগছে। তখনই চার্মি ভেনেসাকে খাবার খাওয়াতে শুরু করে। এটা দেখে স্যালি বলে তোমার ম্যাজিকও তো সত্যি অনেক বেশি অ্যামেজিং, তাহলে কি তুমিও কোনো উইচেস? তখন চার্মি বলে না, আমি কোনো উইচেস না। আর এইসব দেখে ক্যাপ্টেন ডরথি ভাবছিল তাদের ম্যাজিক তো তার খাবারের জন্য বারবার রিকভার হচ্ছে, আর তার বিড়ালের জন্য তো তারা প্রতিবারই আমার অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছে। সত্যি আমার মনে হয় এই ফাইটটা অনেক কঠিন হবে। তখন সেখানে মেগমা বলে যদি এটা ম্যাজিক হয়ে থাকে তাহলে আমাদেরকে তাকে হারিয়ে এখান থেকে বের হতে হবে। এটা বলেই সেখানে মেগমা আর লাক ডরথির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ডরথি তার ম্যাজিকের সাহায্যে তাদের অ্যাটাক ব্লক করে ফেলে। আর এইসব দেখে স্যালি বলে তাহলে কি সে এখানে যে কোনো ম্যাজিক্যাল অ্যাট্রিবিউট ইউজ করতে পারে? এখন তো আমি এই জিনিসটা দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড যে তার লিমিট কতটুকু। তখন লাক বলে হ্যাঁ, আমিও তার সাথে ফাইট করে অনেক মজা পাচ্ছি। এইসব শুনে মেগমা বলে তোমরা দুজনই পাগল, কারণ এখানে কোনো মজা হচ্ছে না, আর আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না যে আমরা এখানে তাকে কি করে হারাবো, কারণ সে তো এই প্লেসের মধ্যে ইনভিনসিবল। তখনই তারা তিনজন এইসব কিছু নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। তখনই মিমোসা তাদেরকে এভাবে ঝগড়া করতে মানা করে, আর এরই সাথে সে ভাবছিল আমি ব্ল্যাক বুলসের ডিফেন্সার, আর চার্মি তাদের ম্যাজিক রিকভার করে, তাই আমরা এখানে আটকা পড়ে থাকতে পারবো না, আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। কিন্তু আমিও এটা বুঝতে পারছি না যে আমরা এখান থেকে কি করে বের হব। তখনই ডরথি তিনটা ম্যাজিক্যাল অ্যাট্রিবিউট ইউজ করে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ভেনেসার বিড়ালের জন্য তারা আবার সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। তখনই চার্মি আবার ভেনেসাকে খাওয়াতে শুরু করে। এইসব কিছু দেখে ক্যাপ্টেন ডরথি ভাবছিল তার হিলিং অ্যাবিলিটির তো কোনো না কোনো লিমিট হবেই। এইসব ভেবেই তিনি আবার তাদের উপর ওয়াটার ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়। তখনই আমরা সেই পানির ভেতর অনেকগুলো ব্লেড ফিশ দেখতে পাই। এইসব দেখে স্যালি লাককে সেই পানির উপর অ্যাটাক করতে বলে, কিন্তু আমরা দেখতে পারি লাকের অ্যাটাকে সেই পানির উপর কোনো ইফেক্টই পড়ে না। তখনই স্যালি মেগমাকেও সেই পানির উপর অ্যাটাক করতে বলে, আর এরই সাথে সে ভাবছিল যদি আমি এখানে সঠিক ভাবছি আর যদি এটা সত্যি পানি হয় তাহলে এখানে অনেক বড় একটা ব্লাস্ট হবে। তখনই আমরা দেখতে পারি সেখানে সত্যি অনেক বড় একটা ব্লাস্ট হয়েছে, আর এই জিনিসটা দেখে ভেনেসা বলে এখানে হঠাৎ করে কি হয়েছে। তখন স্যালি বলে আমি প্রথমে ওয়াটারকে ইলেকট্রিসিটির সাহায্যে ডিকম্পোজ করেছি,
আর এরপর যেই জিনিসটা বেঁচে গেছে তার উপর আমি আগুন লাগিয়ে দিয়েছি। এইসব শুনে লাক আর মেগমা কিছুই বুঝতে পারছিল না। তখন স্যালি বলে, তোমরা যদি লাইট ম্যাজিক আর ফায়ার ম্যাজিককে ওয়াটার ম্যাজিকের সাথে মিক্স করো তাহলে এর সাহায্যে তোমরা একটা মাউন্টেনকে উড়াতে পারবে। এইসব শুনে লাক ভাবছিল, তাহলে তো আমাদেরকেও এই জিনিসটা একবার নোবেলের ওয়াটার ম্যাজিকের সাথে ট্রাই করে দেখতে হবে। তখন স্যালি বলে, আমি এখানের অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছি যে সে এখানে যা কিছুই ক্রিয়েট করছে সেই সব কিছুই অ্যাকচুয়াল অবজেক্ট। এর মানে রিয়েল ওয়ার্ল্ডের সবগুলো রুলসই এখানে কাজ করবে। আর দ্বিতীয়, সে আমাদের স্পেল আর স্পেলের রেজাল্টকে চেঞ্জ করতে পারবে না। আর সব শেষে এইসব কিছু হওয়া সত্ত্বেও তাকে হারানোটা অনেক বেশি কঠিন। এইসব শুনে মেগমা বলে, আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতেই হবে। এটা শুনে ক্যাপ্টেন ডরথি বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ তোমাদের কাছে আর এত সময় বেঁচে নেই। তখনই আমরা দেখতে পারি সেখানে চার্মির ঘুম পাচ্ছে, আর এরই সাথে সেখানে সবার এক এক করে ঘুম পাচ্ছে। তখন ক্যাপ্টেন ডরথি বলে, এই ওয়ার্ল্ডের মধ্যে একটা সময় পর সবার অনেক বেশি ঘুম পায়, আর যারা একবার এখানে ঘুমিয়ে পড়ে তারা আর কখনোই উঠতে পারে না। এইসব শুনে সেখানে সবাই না ঘুমানোর ট্রাই করছিল। আর এইসব কিছু দেখে ভেনেসা ভাবছিল, যদি এখানে এইসব কিছু এভাবেই চলতে থাকে তাহলে আমরা সারা জীবনের জন্য এখানেই বন্দী হয়ে যাব। তখন ক্যাপ্টেন ডরথি বলে, তাহলে চলো সবাই এক এক করে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ো। তখন সেখানে স্যালি ভাবছিল, আমি তো শুরু থেকেই এখানে সবকিছুই ব্লার দেখছিলাম, আর এখন তো এই জিনিসটা আরো বেশি হয়ে গেছে। যদি আমার কাছে এখানে আমার স্পেক হতো তাহলে কতই না ভালো হতো। এইসব ভেবেই সে জোরে জোরে নিজের স্পেকের কথা বলতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে তার সামনে তার স্পেক চলে এসেছে। এটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে স্যালির কাছে স্পেক সম্পর্কে জিজ্ঞেস করে। তখন স্যালি বলে, এই ওয়ার্ল্ডে সেই জিনিসটাই হয় যা সে চায়, তাই সে এখানে যেই জিনিসটা নিয়েই ভাববে সেই জিনিসটাই আমাদের সামনে চলে আসবে। তাহলে চলো আমি তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি। এটা বলে সে সেখানে ডরথির কাছে এক্সিট বানানোর জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেখানে অনেকগুলো গেট অ্যাপিয়ার হয়ে গেছে। তখন স্যালি বলে, কোনো জিনিস সম্পর্কে যদি অনেকবার বলা হয় তাহলে সেই জিনিসটা সম্পর্কে না ভাবাটা কতটা কঠিন, তাই না? এইসব দেখে মেগমা বলে, তাহলে চলো আমরা এখান থেকে বের হয়ে যাই, কারণ সে শুধু এখানেই ইনভিনজিবল। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক দ্য আই অফ মিডনাইট সানের হাইড আউটের ভেতর লিচকে খুঁজছে, কিন্তু তারা সেখানে এক বুলবুল এরিয়ার মধ্যে ফেসে গেছে। এইসব দেখে ক্যাপ্টেন জ্যাক বলে, আমার মনে হয় আমরা এখানে কারোর ম্যাজিকের জন্য এই প্লেস থেকে বের হতে পারছি না। তাদেরকে এখানে লুকোনোর সাহসকে দিয়েছে, আমি তাদের সবাইকে কেটে ফেলবো। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, না, আমি তাদেরকে কাটবো। তখন তারা এই কথা নিয়ে একে অপরের সাথেই ঝগড়া শুরু করে দেয়। এইসব বলেই তারা আশেপাশে অ্যাটাক শুরু করে দেয়। তখন তারা এই জিনিসটাই বুঝতে পারছিল না যে তাদের সত্যিকারের এনিমিকে। তখনই আমরা তাদের থেকে একটু দূরেই ডেভিডকে দেখতে পাই। তখন সে বলছিল, আমার ভাগ্যটা অনেক ভালো, কারণ এখানে আমার ডাইসে 6 এসেছে, যার জন্য তারা এখান থেকে কিছু সময়ের জন্য আর কোথাও যেতে পারবে না। আমার ডাইসের মধ্যে যত বেশি নাম্বার আসে আমি তত বেশি অ্যাডভান্টেজে থাকি, তাই আমি এখান থেকে কাউকে উপরে যেতে দেব না। কিন্তু এরকমটা হলে আমি অনেক বেশি খুশি হব যদি তারা কিছুক্ষণের জন্য এইসব ফালতু কথা বন্ধ করে দেয়। তখনই আমরা দেখতে পারি ন্যারো এক জানালায় বসে ব্ল্যাক বুলসের ফাইট দেখছে, আর সেখানে আস্থা ঘোষের অ্যাটাকগুলো ব্লক করছিল। তখন গ্রে বলে, আমার মনে হয় না আমি এই জিনিসটা আর বেশিক্ষণ হ্যান্ডেল করতে পারবো। আর সেখানের বাকি ব্ল্যাক বুলসদের ম্যাজিকও প্রায় শেষ হয়ে এসেছে। এইসব কিছু দেখে ঘোষ বলে, আমি বুঝতে পারছি না তোমরা এখানে হার মানছো না কেন। এটা শুনে আস্থা বলে, আমরা এত সহজে এখানে হার মানবো না। আর এরই সাথে সে ভাবছিল, এখন আমাদের এখানে কি করা দরকার। যদি আমি এখানে আমার ব্ল্যাক ফর্মে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু এখন আমার হাতে অতটা কনসেন্ট্রেট করার সময় নেই। আর সেখানের কেউ ব্ল্যাক বুলসদের সাহায্য করার জন্য এগোতেও পারছিল না। তখন ঘোষ বলে, আমার মনে হয় লিচ আর বাকিদেরকে আমাদের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাহলে চলো ম্যারি, আমার মনে হয় তুমি এটা জানো যে এখন তোমাকে কি করতে হবে। তখনই আমরা দেখতে পারি সেখান থেকে আস্থা টেলিপোর্ট হয়ে উপরে চলে এসেছে। তখন আস্থা ভাবছিল, এটা তো সেই স্পেল যেই স্পেল ইউজ করে ঘোষ তার অপোনেন্টের অ্যাটাক থেকে বাঁচত। তখনই আমরা দেখতে পারি আস্থা সেখান থেকে টেলিপোর্ট হতে হতে সেই মিটারগুলোর সাহায্যে ঘোষের কাছে চলে আসছে। তখন সেখানে ঘোষ মনে মনে বলছিল, তুমি আমার কাছে চলে আসো, কারণ তোমার হাতে যেই শর্টটা আছে এই শর্ট যে কোনো স্পেলের কজ আর ইফেক্টকে শেষ করতে পারে, আর এই শর্ট ম্যারির আই ম্যাজিককেও নলিফাই করতে পারে। তাই আমাকে সর্বপ্রথম আমাদের রাস্তা থেকে তোমাকেই সরাতে হবে। তখনই আমরা দেখতে পারি ম্যারি সেখানে তার ম্যাজিক আস্থার উপর ইউজ করছে। এটা দেখে আস্থা তার চোখ বন্ধ করে ফেলে।
তাকে চোখ বন্ধ করতে দেখে ঘোষ বলে, তুমি কি চোখ বন্ধ করে আমার অ্যাটাক থেকে বাঁচতেও পারবে? এটা বলেই সে আস্থার উপর অ্যাটাক করে দেয়। তখন আস্থা তার অ্যাটাক আবার তার দিকেই রিফ্লেক্ট করে দেয় আর বলে, যদিও আমি কিছু দেখতে পারছি না, এরপরও আমি কি সেন্স করতে পারছি। এটা দেখে ঘোষ তার মিডারের সাহায্যে চারো ডাইরেকশন থেকে তার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে গ্রেগ, গর্ডন আর হেনরি আস্থাকে বাঁচানোর জন্য তাদের ম্যাজিক ইউজ করে। এটা দেখে ঘোষ বলে, এতে কোনো কিছুই যায় আসে না, আমি তোমাদেরকে এরপরেও ডিস্ট্রয় করে ফেলবো। এটা বলেই সে আস্থার উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি আস্থা তার ব্ল্যাক ফর্ম অ্যাক্টিভেট করে ফেলেছে, যার জন্য আস্থা সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। আর এরই সাথে সে সেখানে সবগুলো মিডার ডিস্ট্রয় করতে শুরু করে দেয়, আর এরই সাথে ঘোষের দিকেই এগোতে শুরু করে। এটা দেখে ঘোষ তার লেফট আয়ার ম্যাজিক আইটেমের সাহায্যে ম্যারির ম্যাজিক ইউজ করে, যার জন্য আস্থা সেখান থেকে আর মুভ করতে পারছিল না। তখন ঘোষ বলে, আমি তোমাকে এখন টুকরো টুকরো করে ফেলবো, যাতে করে তুমি এখানে আর ফাইটই করতে না পারো। তখন সেখানে আস্থা ভাবছিল, আমার হাতে এখন অত সময় নেই যার সাহায্যে আমি আবার এই স্পেলটা কাটতে পারবো। তখনই আমরা দেখতে পারি বাকি ব্ল্যাক বুলসের ম্যাজিকও শেষ হয়ে এসেছে। কিন্তু আমরা দেখতে পারি গর্ডন, গ্রে আর হেনরি তাদের লাস্ট বাঁচাকোচা ম্যাজিকও ইউজ করে আস্থাকে সেই অ্যাটাক থেকে সেভ করে ফেলেছে। এটা দেখে ঘোষ তাদের উপরই অ্যাটাক করে দেয়। তখন হেনরি ভাবছিল, ঘোষ এই সময় আমাদের থেকে অনেক বেশি স্ট্রং, কিন্তু এখনো আমরা তিনজন মিলে তার সাথে ফাইট করতে পারবো। এটা বলেই সে সেখানে ঘোষের সবগুলো অ্যাটাক থেকে ব্ল্যাক বুলসের বেসকে বাঁচাচ্ছিল। আর এরই সাথে সে মনে মনে বলছিল, প্লিজ ম্যাজিক আর একটুক্ষণ টিকে যাও। তখনই আমরা জানতে পারি সবগুলো ম্যাজিক ইউজার নিজেদের ম্যাজিকের সাহায্যে নিজেদের বডিকেই স্ট্রেংথ আপ করে, কিন্তু হেনরির ক্ষেত্রে এরকমটা না, কারণ ম্যাজিকই তাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, কারণ তার ব্লাড ভেসেল, বোন আর মাসেলস অনেক বেশি উইক। আর সে নিজেকে জীবিত রাখার জন্য তার ম্যাজিকের সাহায্যেই সেই সব কিছুর মধ্যে এনার্জি প্রোভাইড করে, যার জন্য সে আজ পর্যন্ত বেঁচে আছে। তার কাছে এরকম একটা ম্যাজিক্যাল অ্যাবিলিটি আছে যার সাহায্যে সে অন্যের ম্যাজিক অ্যাবজর্ব করতে পারে। যদিও সে নোবেল ফ্যামিলিতে জন্ম নিয়েছিল, এরপরও তার বডি অনেক বেশি উইক ছিল, আর এরই জন্য তার ফ্যামিলি আর সোসাইটি তাকে একসেপ্ট করতে পারেনি। আর এই সব কিছুর জন্যই তার ফ্যামিলি তাদের স্ট্যাটাসের জন্য তাকে একটা বাংলোর মধ্যে রেখে চলে এসেছিল। আর এরই সাথে সেই হাউসের ভিতর তারা ম্যাজিক স্টোর করে রেখেছিল, আর তাকে সেই ঘরের মধ্যে দেখাও যেত না। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি তাদের নতুন বেস খুঁজতে খুঁজতে সেই ঘরের মধ্যে চলে এসেছে। তখন সে মনে মনে বলছিল, যেই দিন তিনি এই ঘরের মধ্যে প্রবেশ করেছিল সেই দিন আমি মরতে চলেছিলাম, কিন্তু তিনি সেখানে থাকার জন্য জিদ করতে শুরু করে, যার জন্য সেই পুরো বাংলোই ব্ল্যাক বুলসের বেসে পরিণত হয়ে যায়। আর এটাই সেই রিজন যার জন্য আমি আজ পর্যন্ত জীবিত আছি, তাই এতে আমার কোনো কিছুই যায় আসে না যে এখানে আমার কি হবে। তখনই আমরা দেখতে পারি সেখানে আস্থা ফাইনালি ম্যারির স্পেল ব্রেক করে ফেলেছে। তখন আস্থা বলে, যত যাই হোক আমি আজ তোমাদেরকে এখানে নর্মাল করেই ছাড়বো। তখন সেখানে হেনরি ভাবছিল, আমার সাথে এখানে যা ইচ্ছা হোক না কেন আমি আমার ফ্রেন্ডদেরকে বাঁচিয়েই ছাড়বো। হেনরির এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।